হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর তোমরা সবাই অনেক ভালো থাকো এই প্রত্যাশা সব সময়। তো চলো আজকের এক্সপ্লেনেশনে। আজকের মুভিটির নাম ডাবল ব্লাইন্ড। মুভিটির শুরুতেই আমরা একটি জারের ভিতরে রাখা একটি ছোট ইঁদুরকে দেখতে পাই। হঠাৎ করেই একজন লোক সেখান থেকে ইঁদুরটি নিয়ে চলে যায়। তারপরে ইঁদুরটিকে কেটে ফেলা হয়। তারপরে আমাদের ব্ল্যাকউড ফার্মাসিউটিক্যালসে নিয়ে যাওয়া হয়, যেখানে আগে রেকর্ড করা একটি ভয়েস শোনানো হয়। এই ভয়েসটিতে বলা হয় যে এই কোম্পানি কিভাবে ওষুধগুলোকে জনসাধারণের কাছে প্রকাশ করার আগে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করে। আর এই নিয়মকে বলা হয় ফেজ 1 এবং এই কাজে কিছু অভিজ্ঞ স্বেচ্ছাসেবকরা কর্মরত আছে। এরপরে ক্লেয়ার নামে এক যুবতী স্বেচ্ছাসেবককে দেখানো হয়। ক্লেয়ারকে তার ঘরে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে অন্য দুটি মেয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। অ্যালিসন নামে একজন তাদের মধ্যে পরিচয় করিয়ে দেয় আর তারা কিছু কথা বলার চেষ্টা করে, কিন্তু সে এতটাই বিরক্তিকর যে ক্লেয়ার তাকে উপেক্ষা করে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর সমস্ত স্বেচ্ছাসেবকদের প্রধান হলে ডেকে পাঠানো হয়, যেখানে কোনো মোবাইল রিসিপশন নেই। তারপরে ডাক্তার বার্ককে দেখানো হয় আর তিনি ঘোষণা করেন যে তিনি এই প্রজেক্টটা তত্ত্বাবধান করবেন। এই হলো ব্ল্যাকউড ফার্মাসিউটিক্যালস দ্বারা তৈরি একটি নতুন ওষুধের জন্য প্রথম ধাপের নিরাপত্তা কর্মীদের দল। সময়কাল 5 দিন এবং সমস্ত স্বেচ্ছাসেবকদের একটি ওষুধ দেওয়া হবে যা তাদের সেবন করতে হবে। যতদিন যাবে ডোজ ধীরে ধীরে বৃদ্ধি করা হবে। ডাক্তার বার্ক এটাও স্পষ্ট করে যে ট্রায়াল শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে কাউকে ছাড়ার অনুমতি দেওয়া হবে না। এরপরে সমস্ত স্বেচ্ছাসেবকদের হাতে কিছু ট্যাবলেট দেওয়া হয় যা তারা বিনা দ্বিধায় খেয়ে নেয়। দুপুরের খাবারের সময় ক্লেয়ার জানতে পারে যে অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে কেউ কেউ আগেই এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তাদের সকলেই তরুণ, সুস্থ এবং তাদের সবারই খুব টাকার প্রয়োজন। মূলত টাকার জন্যই ঝুঁকি নিয়ে তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ভেনেচাও রয়েছে, যে খুব একটা মানুষের সাথে মিশতে চায় না এবং কোনো সামাজিক কর্মকাণ্ডেও জড়িত হয় না। সারাদিন এই পরীক্ষার্থী বা স্বেচ্ছাসেবকদের অসংখ্য পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। একটা সময় দেখা যায় তারা খুব ক্লান্ত বোধ করছে। ক্লেয়ার বিশ্রামের চেষ্টা করে, কিন্তু সে তার বাচাল রুমমেট অ্যালিসনের কারণে ক্রমাগত বিরক্ত হয়। অতিরিক্ত ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার সাথে ক্লান্তির কারণে তাকে বমি করার জন্য বাথরুমে যেতে হয়। এরপরে সে আরেক স্বেচ্ছাসেবক আমিরের সাথে দেখা করে। দেখা যায় সে একজন মেডিকেল স্টুডেন্ট, যে এখানে টাকার জন্য আসেনি। সে এখানে এসেছে অভিজ্ঞতার জন্য। সে আশা করে যে একদিন তাকে ব্ল্যাকউড ফার্মাসিউটিক্যালসের একজন ইন্টার্ন হিসেবে নিয়োগ দেওয়া হবে। সে রাতে নিদ্রাহীন ক্লেয়ার উঠে দেখে যে তার রুমমেটের বিছানা খালি। সে অস্বস্তি বোধ করে। সে চুপচাপ তার বসার ঘরে চলে যায়, পরবর্তী অন্য 6টি পরীক্ষার বিষয় খুঁজে পেতে। সে দেখতে পায় সেখানে সবাই তার মতো একইভাবে জাগ্রত এবং অস্থির। তার মনে হয় যে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া তাদের ঘুমাতে দিচ্ছে না। যাই হোক, ডাক্তার বার্ক পরের দিন সকালে তাদের পরীক্ষা করে তাদের আশ্বস্ত করে যে সামান্য ঘুম না হওয়ার কারণে তাদের শরীরের উপর তেমন কোনো প্রভাব পড়বে না। পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ট্রায়াল শুরু হওয়ার 30 ঘন্টা পার হয়ে গেছে। এর মধ্যে অংশগ্রহণকারীদের কেউই ঘুমাতে পারেনি। তারা সবচেয়ে বেশি সময় প্রধান হলের মধ্যে গেম খেলে এবং একে অপরের সাথে সামাজিকতা শেয়ার করে। ডাক্তার বার্ক ওষুধের বিরূপ প্রভাব সম্পর্কে রিপোর্ট করার জন্য তার ঊর্ধ্বতনদের সাথে যোগাযোগ করে। তিনি উল্লেখ করেন যে দ্রুত পরীক্ষা শেষ না করা হলে অংশগ্রহণকারীদের মস্তিষ্কে প্রদাহ হতে পারে। তিনি ক্ষতি এড়াতে এই পরীক্ষা বন্ধ করারও পরামর্শ দেন, কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই বিষয়ে অন্য কোনো পরিকল্পনা আছে বলে মনে হয়। পরে ডাক্তার বার্ক তাদের মিথ্যা সান্ত্বনা দিয়ে বলেন যে পরীক্ষার বিষয়সহ বা ট্রায়ালের কোর্স খুব দ্রুতই পরিবর্তন করা হবে। তাদের পরীক্ষার উদ্দেশ্য হলো তারা কতক্ষণ না ঘুমে থাকতে পারে তা দেখা। এই কথা স্পষ্টতই গ্রুপের মধ্যে কয়েকটি প্রশ্ন তৈরি করে। আমির নিজে একজন মেডিকেল ছাত্র। সে ডাক্তার বার্কের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তিনি তাকে ফিরে যেতে বলেন। পরের দিন সকালে ডাক্তার বার্ক নতুন করে বলেন যে তাদের উপর ওষুধের ডোজ বৃদ্ধি করা হবে। এই কথাটি অংশগ্রহণকারীদের রাগান্বিত করে। তারা ইতোমধ্যেই তাদের শরীরে ড্রাগের প্রভাবে দিশেহারা। তারা আবার তাদের শরীরে উচ্চ ডোজ নিতে অস্বীকার করে। তাই ডাক্তার তখন তাদের বলেন যে যারা চলে যেতে চায় তারা চাইলে চলে যেতে পারে, কিন্তু তারা দ্রুত তাদের মন পরিবর্তন করে। যখন ডাক্তার বার্ক প্রকাশ করেন যে যারা শেষ পর্যন্ত থাকবে তাদের প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য অতিরিক্ত 30 ইউরো দেয়া হবে। পরে দলটি টাকার লোভে সব ভুলে বাদ্যযন্ত্র বাজায় এবং নাচতে শুরু করে, কিন্তু তাদের ক্লান্তির কারণে সেগুলো 10 মিনিটও স্থায়ী হয় না। কেউ কেউ জ্ঞান হারাতে শুরু করে। তাদের অবস্থা দেখে চিন্তিত ডাক্তার বার্ক ঊর্ধ্বতনদের অনুরোধ করেন এই পরীক্ষা বন্ধ করতে, কিন্তু লোভী ঊর্ধ্বতনরা তাকে তার কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। এমনকি তারা তাকে ডোজ বাড়াতে বলেন।
কারণ তারা অংশগ্রহণকারীদের সাথে কি ঘটবে তা দেখার জন্য অনড়। ইতোমধ্যে অংশগ্রহণকারীরা আলোচনা করেন ভবিষ্যতে কিভাবে তারা তাদের অর্থ ব্যয় করবে। অ্যালিসন প্রফুল্লভাবে পরামর্শ দেয় যে তারা সারা জীবন বন্ধু হয়ে থাকবে, কিন্তু ক্লেয়ার অভদ্রভাবে এই ধারণার বিরোধিতা করে। এমনকি সে অ্যালিসনকে জিজ্ঞেস করে যে তার আসলে কোনো সত্যিকারের বন্ধু আছে কিনা, যে কথা অ্যালিসনকে বিরক্ত করে এবং তাকে চলে যেতে বলে। এদিকে মেডিকেল ছাত্র আমির ডক্টর বার্ককে তার ঊর্ধ্বতনদের সাথে কথা বলতে শুনতে পায়। ডাক্তার বেরিয়ে যাওয়ার পর আমির তার কম্পিউটারে ঢুকে একটি ফাইল থেকে একটি তথ্য দেখে অবাক হয়ে যায়। সে দেখে যে ওষুধের প্রভাবে তাদের মস্তিষ্ক শুকিয়ে যাচ্ছে। সে এই সমস্ত ফাইল কপি করে যাতে সে এই কোম্পানির জালিয়াতি জনগণের সামনে প্রকাশ করতে পারে। ক্লেয়ার হলের মধ্যে ফিরে অ্যালিসনকে একা বসে থাকতে দেখে, যা তার খারাপ লাগে। কিন্তু ক্লেয়ার যখন তাকে জাগানোর চেষ্টা করে তখন অ্যালিসনের হঠাৎ মারাত্মক খিঁচুনি শুরু হয়, যার কারণে সে অনিয়ন্ত্রিতভাবে কাঁপতে থাকে আর অসহায় মেয়েটি শেষ পর্যন্ত মস্তিষ্কের যন্ত্রণায় মৃত্যুবরণ করে। ডক্টর বার্ক এই ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়েন, কিন্তু হঠাৎ করে অ্যালার্ম বাজা শুরু হয়। গ্রুপটি এই মৃত্যুর ঘটনায় আন্দোলন করার সুযোগ পায় না। এই অ্যালার্মের উদ্দেশ্য হলো তাদের নিরাপত্তা যেন লঙ্ঘন না হয়, আর 30 সেকেন্ডের বিষয়ে যেন তারা সতর্ক হয়ে লকডাউনের জন্য সময় গণনা শুরু করে। ডক্টর বার্ক অংশগ্রহণকারীদের উত্তেজনা দেখে অবিলম্বে ল্যাব থেকে বের হওয়ার জন্য দরজার দিকে ছুটে যায়, কিন্তু যখন সে দরজা পার হওয়ার চেষ্টা করে সে দরজার মাঝে আটকে যায়। অংশগ্রহণকারীরা উন্মুক্তভাবে তাকে টেনে বের করে নিয়ে যায়, কিন্তু ডক্টর বার্ক মারা যাওয়ার আগে তার ভুলের কারণে শুধু একটি কথা বলে, আমি দুঃখিত। এই ঘটনার পরে তারা ঘড়ি রিসেট করে 24 ঘন্টার লকডাউন সেট করে, যার অর্থ হলো এই লকডাউন শেষ না হওয়ার আগে তারা কেউ বের হতে পারবে না। তারপর আমিরকে দেখা যায় আর সে উন্মুক্তভাবে তাদের সাথে যা হচ্ছে সবকিছু প্রকাশ করে দেয়। সে বলে যে সে জানতে পেরেছে যে তাদের মস্তিষ্ক এমনভাবে শুকিয়ে গেছে যে তারা ঘুমাতে গেলে সাথে সাথে মারা যাবে। এই কথায় সবাই ভয় পেয়ে যায় এবং একটি লোক এতদিন এই কথা লুকিয়ে রাখার কারণে তাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু আমির তাদের আশ্বস্ত করে যে তারা চিকিৎসা সহায়তা পেলে সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে। তাদের শুধু মাথায় রাখতে হবে তারা যেন এই 24 ঘন্টার মধ্যে ঘুমিয়ে না পড়ে। এরপর দলটি জানতে চায় যে কিভাবে লকডাউন শুরু হয়েছিল। আমির বলে যে সে এই বিষয়ে নিশ্চিত নয়, সে শুধু বলে ডাক্তার বার্ক নিশ্চয়ই কোনো কারণে এটা করেছেন। কিছুক্ষণ পরে আমির প্রত্যেক অংশগ্রহণকারীকে 5টি করে গন্ধযুক্ত লবণের থলি দেয়, যা তারা জেগে থাকার জন্য ব্যবহার করবে। সে তাদের কোনো উত্তেজক ওষুধ এমনকি কফি খাওয়ার বিরুদ্ধেও সতর্ক করে, কারণ এটি তাদের অবস্থার আরো অবনতি করবে। সবাই কথাগুলো মেনে চলার চেষ্টা করে। গ্রুপটি না ঘুমিয়ে সময় কাটানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে, আর এভাবে তারা না ঘুমিয়ে 4 দিন পার করে। তাই এটি একটি চ্যালেঞ্জিং কাজ হয়ে দাঁড়ায়। কেউ কেউ ব্যায়াম করতে শুরু করে, আবার অন্যরা ব্লগও তৈরি করতে শুরু করে। তারা সবাই আশা করে এই পরীক্ষাগার থেকে বের হয়ে তাদের এই আত্মত্যাগ এবং অবদানের জন্য সারা বিশ্বের কাছে বিখ্যাত হয়ে উঠবে। এদিকে ক্লেয়ার আমিরের ব্রেন স্ক্যান করায় আর সে ফলাফল দেখে ভয় পেয়ে যায়, তবে সে আপাতত তা প্রকাশ না করার সিদ্ধান্ত নেয়। সময়ের সাথে সাথে অংশগ্রহণকারীরা ধীরে ধীরে ঘুমের অভাবের প্রভাব অনুভব করতে শুরু করে। রে নামক একজন লোক তার সমস্ত গন্ধযুক্ত লবণ শেষ করে ফেলে। সে অন্যদের বিরক্ত করতে শুরু করে, কিন্তু তাদের কেউ সাহায্য করে না। অবশেষে শান্ত মেয়ে ভেনেচা তাকে বিরক্ত করা বন্ধ করার জন্য চিৎকার করে। অন্যত্র আমির অক্লান্ত পরিশ্রম করছে ল্যাবে নিরাময় খুঁজে বের করার জন্য। তারপর হঠাৎ দেখা যায় সে হ্যালুসিনেশন করছে। কিছুক্ষণ পর ক্লেয়ার নিজেকে একটি আঁকা দেয়ালের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে। সে চিন্তায় হারিয়ে যায়। যখন সে ঘুমিয়ে পড়তে চলেছে, মার্কাস নামে অন্য একজন অংশগ্রহণকারী তাকে জাগিয়ে তোলে। কঠিন পরিস্থিতি সত্ত্বেও সে সত্যি ভালো করেছে বলে মনে হয় এবং প্রকাশ করে যে সে অনেক ব্যায়াম করেছে। পরে বাথরুমে গিয়ে মার্কাস শীষ বাজায় আর শুনতে পায় অন্য দিক থেকে কেউ শীষ বাজাচ্ছে, যদিও সেখানে তার একা থাকার কথা। তারপরে সে কল চালু করে শুধুমাত্র এটি দেখার জন্য যে কে এই শীষ বাজাচ্ছে। সে ওই পাইপের সমস্ত পানি ছেড়ে দেয় এবং সে দেখতে চায় যে পাইপের সমস্ত পানি পড়ে গেলে শব্দ হয় কিনা। এটি কাজ করে। সে শেষ পর্যন্ত বিলম্বিত শব্দ শুনতে পায়। যখন সে আয়নার ঠকঠক শব্দ করে তখন এই ঘটনা ঘটে। শব্দটি কয়েক সেকেন্ড পরে আসে। ভয় পেয়ে মার্কাস বাথরুম থেকে বেরিয়ে যায় এবং করিডোরে বাঁশির শব্দ শুনতে পায়। সে এদিক ওদিক ঘুরে বেড়াতে শুরু করে, কিন্তু একজনকেও দেখতে পায় না। যখন সে সামনের হলের দিকে যায়, দরজা খোলা দেখে সে হতবাক হয়ে যায়। মার্কাস দরজা দিয়ে গভীর অন্ধকারে চলে যায়। কিছুক্ষণ পরে অন্যরা তাকে মেঝেতে মৃত অবস্থায় দেখতে পায়, কারণ হ্যালুসিনেশনের কারণে সে ঘুমিয়ে পড়েছিল। গ্রুপের বাকিরা এতে বিধ্বস্ত হয়ে পড়ে।
কিন্তু চেষ্টা চালিয়ে যাওয়া ছাড়া তাদের আর কোনো উপায় থাকে না। পরবর্তী দৃশ্যে ক্লেয়ার পরামর্শ দেয় যে তারা একটি উপায় খুঁজে বের করার জন্য একসাথে কাজ করবে, যেহেতু আরো 15 ঘন্টা বাকি আছে। তারা এখানে আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারবে না, কারণ তারা যদি আরো বেশি অপেক্ষা করে তাহলে তাদের পরিণতিও মর্মান্তিক হবে। তার পরামর্শ শুনে গ্রুপটি এই জায়গাটির একটি মানচিত্র আঁকে এবং এই মানচিত্র দেখে তারা একটি প্রাচীর খুঁজে পাওয়ার চেষ্টা করে। অন্যরা কুড়াল দিয়ে দেওয়ালে আঘাত করে। অনেক চেষ্টার পরে তারা একটি গর্ত তৈরি করার চেষ্টা করে, শুধুমাত্র সুবিধাটি রক্ষা করার জন্য একটি পুরো ধাতব বাধা খুঁজে পেতে। কিন্তু ক্লেয়ার হাল ছেড়ে দিতে রাজি নয়। সে আমিরকে খুঁজছে বিকল্প পদ্ধতিগুলি নিয়ে আলোচনা করতে, এবং সে তাকে একটি ল্যাবে খুঁজে পায় এবং তাকে বিচলিত দেখা যায়। যখন সে জিজ্ঞেস করে কি হয়েছে, আমির তাকে একটি স্বীকারোক্তিমূলক চিঠি দেয়। এই চিঠিতে লেখা আছে যে সে কম্পিউটার থেকে ওই ফাইল কপি করেছিল জন্য নিরাপত্তা লঙ্ঘন করার কারণে এখানে লকডাউন শুরু হয়েছে। অপরাধে আচ্ছন্ন সে হাল ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়ার মতো অনুভব করে, কিন্তু ক্লিয়ার তাকে থামিয়ে দেয়। সে দাবি করে যে যা ঘটেছিল তা অতীত, তাকে অবশ্যই তাদের পালাতে সাহায্য করতে হবে। আমির তার কথায় অনুপ্রাণিত হয় এবং কিভাবে তাদের মস্তিষ্ক সুস্থ করা যায় সেই জন্য তিনি চিকিৎসা শুরু করেন। যদি তারা কিছু রাসায়নিক মিশ্রিত করে আর তারা এমন একটি বিষ তৈরি করতে পারে যা মস্তিষ্কের ভ্রান্তকে পরিচিত করতে পারবে। কিন্তু যেহেতু তারা ইতোমধ্যে তাদের মস্তিষ্কের প্রদাহের কারণে অতীতের সবকিছু ভুলে গেছে, এটি তাদের মধ্যে ওষুধের প্রভাবকে নিরপেক্ষ করতে পারবে। কেরার ধারণাটি পছন্দ করে এবং অন্যদের জানাতে ছুটে যায়। যাই হোক, পল নামের একজন ব্যক্তি প্রকাশ করে যে তারা আমিরকে আর বিশ্বাস করে না। তাদের সন্দেহ আমির ব্ল্যাকউড ফার্মেসির অফিসারদের সহযোগিতা করছে এবং পল উদ্দীপকের একটি খালি বোতল খুঁজে পেয়েছে যা আমির তাদের নিতে নিষেধ করেছিলেন। তারা বিশ্বাস করে যে সে যাতে ঘুমিয়ে না পড়ে তা নিশ্চিত করতে সে সমস্ত বড়িগুলো ব্যবহার করেছিলেন। কিছুক্ষণ পরে ক্লেয়ার ছাড়া পুরো দলটি ল্যাবে আমিরের মুখোমুখি হয় এবং তাকে বেঁধে রাখে। রে বিশেষত আক্রমণাত্মক এবং সে একটি ছুরি নিয়ে আমিরকে সবকিছু প্রকাশ করার হুমকি দেয়। পরিস্থিতি যখন হাতের বাইরে যেতে শুরু করে তখন ক্লেয়ার চিৎকার করে বলে যে আমিরের কাছে একটা নিরাময়ক আছে। দলটি সন্দেহপ্রবণ, কারণ তারা বিশ্বাস করে আমির তার নিরাময়ের মাধ্যমে তাদের বিষ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ক্লেয়ার নিশ্চিত করে যে সে সত্য বলছেন। তাই তিনি ঘোষণা করেন যে তিনি স্বেচ্ছাসেবক হবেন। এরপরে আমিরের নির্দেশে দলটি ফর্মুলা তৈরি করতে শুরু করে। তারা কিছুক্ষণ অক্লান্ত পরিশ্রম করে। পল কাজ করার সময় ভেনেসা রে এর সাথে একান্তে কথা বলে। সে বলে যে সে একটি প্রশমক খুঁজে পেয়েছে যা তারা আমিরের উপর ব্যবহার করতে পারে। সেই মুহূর্তে পল নিরাময় মেশানো শেষ করে এবং ইনজেকশন প্রস্তুত করে। সবাই যখন বিভ্রান্ত, ভেনেসা আমিরের কাছে যায় তাকে নিরাময়কারী ওষুধ দেওয়ার জন্য, যদিও সে হঠাৎ মেঝেতে পড়ে যায়। শরীরের বাইরের অভিজ্ঞতায় ভেনেসা অন্যদের তার শরীরের দিকে ছুটে যেতে দেখে, কিন্তু শীঘ্রই ধোঁয়া এবং অন্ধকার তাকে ঘিরে ফেলে। সে শয়তানকে তার সামনে উপস্থিত হতে দেখে এবং তার আসল বলে চিৎকার করে। শরীর থেকে রক্তপাত শুরু হয় এবং খিঁচুনি হয়। পল নিরাময়ের জন্য ছুটে আসে, কিন্তু ভেনেসা কাঁপছে এবং চোখ মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে এবং সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর সে অবশেষে মারা যায়। বিষয়টাকে আরো খারাপ করতে টেবিলের বাকি নিরাময়ের জারটিকে ছিটকে দেয়, যার ফলে এটিও ভেঙে যায়। আমির কেবল পাগলের মতো হাসতে থাকে, কারণ তার ফর্মুলা নষ্ট হয়ে গিয়েছে। এই মর্মান্তিক ঘটনার পরে ক্লিয়ার কতটা সময় বাকি আছে তা দেখতে মূল হলে যায়, কিন্তু তার নাজুক অবস্থার কারণে সে গুড নাইট শব্দটি হ্যালুসিনেশন করে। তারপরে সে একটি ট্রান্সে চলে যায়, যেখানে সে তার মায়ের কণ্ঠস্বর শুনতে শুরু করে। সবকিছু অন্ধকার হয়ে যায় এবং ক্লেয়ার বুঝতে পারে যে সে মৃত্যুর দ্বার প্রান্তে। কিন্তু এইসব সে গভীরভাবে চিন্তা করতে শুরু করে এবং কোনোভাবে সেই দুর্গন্ধযুক্ত লবণ নিঃশ্বাসে নিতে চেষ্টা করে এবং তারপর সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তারপর সে যখন ওঠার জন্য কাছের দেয়াল ধরছিল, ক্লেয়ার বুঝতে পারে যে এটি ভিতর থেকে ফাঁকা। এটি তাকে আবারও আশাবাদী করে তোলে। সে সঙ্গে সঙ্গে পলকে ঘটনাস্থলে ডেকে পাঠায়। তারপর দুজন প্রাচীর ভেদ করে এবং একটি ময়নাতদন্ত কক্ষ দেখতে পায়। তারা একটি লিফটও খুঁজে পায় যা আপাত দৃষ্টিতে মৃত দেহগুলোকে প্রস্থানের দিকে নিয়ে যায়। আনন্দে পরিপূর্ণ ক্লেয়ার সিদ্ধান্ত নেয় অন্যদেরকে এটা জানাবে, কিন্তু পল তাকে থামায়। সে বলে যে তাদের দুজনেরই পালানো উচিত, আর তা না হলে তারাও অন্যদের মতো পাগল হয়ে যাবে। অন্যদিকে আমির একজন জম্বিফাইড ডক্টর বার্কের হ্যালুসিনেশন চালিয়ে যাচ্ছে। সে অন্যদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য তাকে অনুরোধ করে এবং চিন্তা ভাবনাগুলি পরিচালনা করতে শুরু করে। তিনি কাছের একটি ছুরির দিকেও ইঙ্গিত করেন, তাকে অন্য সবাইকে হত্যা করতে বলেন। কিছুক্ষণ পরে রাগান্বিত রে রুমে প্রবেশ করে। দেখা যাচ্ছে সে স্বীকারোক্তিমূলক নোট খুঁজে পেয়েছে যা প্রকাশ করে যে আমিরই তাদের এই পরিস্থিতিতে ফেলেছে। সে একটি ক্যাম্বেল ধরে এবং অসহায় লোকটি তাকে মেরে ফেলতে এগিয়ে যায়,
কিন্তু সে তা করার আগে আমির মুক্ত হয়ে যায় এবং স্ক্যাপেল দিয়ে সে তার ঘাড়ে আঘাত করে। এই ঘটনা আমিরের ব্রেনের প্রভাব ফেলে, যার কারণে সে একটি ছুরি নেয়। তারপর সে বারবার রায়কে বুকে ছুরি আঘাত করে আর সাথে সাথে তাকে হত্যা করে। হট্টগোল শুনে পল এবং ক্লেয়ার ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তারা রায়ের প্রাণহীন দেহ দেখতে পায়, কিন্তু তারা বুঝতে পারে আমির ঘুমের অভাবের কারণে পাগল হয়ে গেছে। হঠাৎ আমির তাদের পেছনে তাড়া শুরু করে। এই ঘটনা এই দুজনকে তাদের জীবন বাঁচানোর জন্য ছুটতে বাধ্য করে। পল প্রথমে ময়নাতদন্ত কক্ষে পৌঁছায়, কিন্তু অভিশপ্ত লোকটি ক্লেয়ারকে ছেড়ে দরজা লক করার সিদ্ধান্ত নেয়। নিজেকে রক্ষা করতে ক্লেয়ার এমআরআই রুমে ছুটে যায়, কিন্তু আমির যখন তাকে খুন করতে এগিয়ে যায়, এমআরআই মেশিনের চুম্বক তার ছুরি টেনে নেয়। এটি ক্লেয়ারকে তাকে ঘুষি মেরে পালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সময় দেয়। অন্যদিকে স্বার্থপর পল লিফটে ঢুকে সেটি চালু করে দেয়। সে তার মধ্যে ভিডিও রেকর্ডিং অন করে বলে যে সেই একমাত্র ব্যক্তি যে এই জঘন্য পরীক্ষাগার থেকে পালাতে পেরেছে। কিন্তু তার আতঙ্কের মধ্যে দেখা যায় এটি লিফট নয়, বরং এটি একটি ইনসিনারেটর, এবং সে বেদনাদায়ক মৃত্যুতে শেষ পর্যন্ত মারা যায়। অন্যত্র অবশিষ্ট জীবিত উভয় তাদের সমস্ত শক্তি নিঃশেষ করে দিয়েছে। তারা মাটির উপর শুয়ে রয়েছে এবং ঘুমিয়ে পড়ার দ্বারপ্রান্তে রয়েছে। কিন্তু ঠিক তখনই লকডাউন শেষ হয় আর বের হওয়ার দরজা অবশেষে খুলে যায়। আমির কোনো রকমে উঠে দাঁড়ায় এবং বেরিয়ে যাওয়ার দিকে টলমল করে চলতে থাকে। সে বের হওয়ার সাথে সাথে কিছু লোক তাকে অভ্যর্থনা জানানোর পরিবর্তে তাকে গুলি করে মেরে ফেলে। ক্লেয়ার অন্য ঘর থেকে গুলির শব্দ শুনতে পায়, যা তাকে তার হ্যালুসিনেশন ভেঙে দেয়। সে অবিলম্বে বুঝতে পারে যে কর্মকর্তারা মৃত লাশ ভর্তি ব্যাগের প্রান্ত বাঁধতে চেষ্টা করছে, তাই সে লুকানোর সিদ্ধান্ত নেয়। ক্লেয়ার কোনোভাবে করিডোরে পৌঁছাতে সক্ষম হয়, যেখানে সে সমস্ত অংশগ্রহণকারীদের বডি খুঁজে পায়। তারপর সে শুনতে পায় লোকজন তাদের কাছে আসছে, তাই সে তার মুখে রক্তের দাগ দেয় এবং একটি বডি ব্যাগের ভিতরে ঢুকে পড়ে। এই পরিকল্পনাটি কাজ করে, যেহেতু সবাই ধরে নেয় সে মারা গেছে এবং কেউ বেঁচে নেই। ক্লেয়ার সহ সমস্ত মৃতদেহ একটি গাড়িতে বোঝাই করে নিয়ে যায়। কিছুক্ষণ পরে ক্লেয়ার ব্যাগ থেকে বেরিয়ে আসে। এই বিষয়টি ড্রাইভার দেখে ফেলে, আর এই ঘটনায় সে এতটাই ভয় পায় যে সে আটকে ওঠে এবং গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং অ্যাক্সিডেন্ট করে। ক্লেয়ার গাড়ির পিছনের দরজা খুলতে সমস্ত শক্তি ব্যবহার করে আর বেরিয়ে হাঁটার চেষ্টা করে, কিন্তু শীঘ্রই ক্লান্তির কারণে সে মাটিতে পড়ে যায়। তারপর দৃশ্যটি কয়েক মাস পর দেখানো হয়, যেখানে আমরা দেখি ক্লেয়ার এখনো হসপিটালে কোমায় আছে। এরপর একটি সংবাদ প্রতিবেদনে প্রকাশ করে যে ব্ল্যাকউড ফার্মাসিউটিক্যালকে সমস্ত অভিযোগ এবং ঘটনা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, আর ঘটে যাওয়া পুরো ঘটনার জন্য ডাক্তার বার্কের উপর দোষারোপ করা হয়েছে। ক্লেয়ার হঠাৎ কোমা থেকে বেরিয়ে আসার সাথে সাথে মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো এক্সপ্লেনেশনটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি শেয়ার এবং এই ভিডিওর নিচে অবশ্যই লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।